ইকরার মৃত্যুর 10 দিন পর দেশে ফিরতে গিয়ে এয়ারপোর্টে আটক জাহের আলভী। অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরার মৃত্যুর ঠিক 10 দিন পর নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নেপাল থেকে দেশে ফেরার পথে বিমানবন্দরে তাকে আটক করা হয়েছে এমন একটি খবর ঘিরে এখন তুমুল আলোচনা চলছে অনলাইনে। ইতোমধ্যে একটি ঝাপসা ভিডিও ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়, যেখানে দেখা যাচ্ছে বোর্ডিং পাস হাতে ইমিগ্রেশন কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছেন আলোচিত এই অভিনেতা। ভিডিওটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে পড়েছে এবং শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায় একটা আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছেন জাহির আলভী। দূর থেকে ধারণ করা হওয়ায় ভিডিওটি স্পষ্ট নয়, তবে তার হাতে থাকা বোর্ডিং পাস এবং ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ সময় ধরে কথা বলার দৃশ্য অনেকের কৌতূহল বাড়িয়ে দিয়েছে। ভিডিওতে তার চেহারা স্পষ্ট উদ্বেগ ও ক্লান্তির ছাপও লক্ষ্য করা যায়। চোখের নিচে গভীর দাগ, মুখে অস্বস্তি, সব মিলিয়ে যেন এক অদ্ভুত চাপের মধ্যে দেখা গেছে তাকে। সূত্র বলছে, ভিডিওটি নেপালের একটি বিমানবন্দরে ধারণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে সেখান থেকেই তিনি বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করতে গিয়েছিলেন। তবে ইমিগ্রেশন পর্যায়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেখানে কিছু সময়ের জন্য তাকে আটকে রাখা হয়। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি, তবুও ভিডিওটি প্রকাশের পর থেকেই বিষয়টি নিয়ে দেশ জুড়ে আলোড়ন তৈরি হয়েছে। ইকরার মৃত্যুর পর থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন জাহের আলভী। ঘটনার পরপরই তিনি দেশ ছেড়ে নেপালে চলে গেছেন বলে বিভিন্ন সূত্রে জানা যায়। এরপর থেকেই তার অবস্থান এবং ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। কেউ বলছিলেন তিনি আত্মগোপনে আছেন, আবার কেউ বলছিলেন পরিস্থিতি শান্ত হলে তিনি নিজেই দেশে ফিরে আইনের মুখোমুখি হবেন। এই বিতর্কের মাঝে কয়েকদিন আগে ফাঁস হয়েছিল কিছু অডিও কল রেকর্ড। সেই অডিওতে শোনা যায় বিদেশে অবস্থানরত অবস্থায় তিনি এক বন্ধুর সঙ্গে কথা বলছেন। সেখানে তিনি বারবার বলছিলেন যে দেশে ফিরতে চান, কিন্তু দেশে ফিরলে তার ওপর হামলার আশঙ্কা রয়েছে এবং তাকে গ্রেপ্তার করা হতে পারে বলে তিনি ভয় পাচ্ছেন। একই সঙ্গে অর্থ সংকটের কথাও উল্লেখ করেন তিনি। কথোপকথনে তাকে বলতে শোনা যায় যে বিদেশে তিনি প্রায় ক্যাশলেস অবস্থায় আছেন এবং বন্ধুর কাছে আর্থিক সহায়তাও চান। অডিওতে তার কণ্ঠে অসহায়ত্বের সুর স্পষ্ট ছিল। তিনি দাবি করেন তার স্ত্রীর মৃত্যুর ঘটনায় তাকে ভুল বোঝা হচ্ছে। এমনকি তিনি বলেন, দাম্পত্য জীবনের ঝগড়া বিবাদ থাকলেও সেটি থেকে যদি কেউ আত্মহত্যা করে তবে সেই দায় পুরোপুরি তার উপর চাপানো কি ন্যায়সঙ্গত, এমন প্রশ্ন তুলেছিলেন তিনি। এদিকে গত 24 ঘন্টায় পরিস্থিতি নতুন মোড় নিয়েছে। জানা গেছে গতকাল ছিল আলভীর ছেলে রিজিকের জন্মদিন। সেই উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলের জন্য একটি আবেগঘন বার্তা দেন তিনি। সেখানে ছেলের প্রতি নিজের গভীর ভালোবাসার কথা তুলে ধরে বলেন তিনি মূলত সন্তানের জন্যই বেঁচে আছেন। ছেলের সঙ্গে দেখা করতে না পারার কষ্ট প্রকাশ করেন তিনি। সেই বার্তায় তার কণ্ঠে ছিল স্পষ্ট আবেগ ও অসহায়ত্বের ছাপ। অনেকে মনে করছেন সন্তানের প্রতি এই টান এবং পরিস্থিতির চাপে পড়েই হয়তো তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ দীর্ঘদিন বিদেশে অবস্থান করার পরও বিতর্ক থামেনি, বরং প্রতিদিন নতুন নতুন আলোচনা সামনে আসছে। তাই হয়তো তিনি সিদ্ধান্ত নিয়েছেন সরাসরি দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই নিজের অবস্থান পরিষ্কার করবেন। দাবিতে পিটিয়ে হত্যা, 22 আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যা মামলায় 28 জনের বিরুদ্ধে দেওয়া পিবিআই এর অভিযোগপত্র গ্রহণ করেছে আদালত। তাদের মধ্যে 22 জন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ঢাকা মহানগর হাকিম জুয়েল রানা অভিযোগপত্র গ্রহণ করে মঙ্গলবার এ আদেশ দেন। আসামিরা হলেন জালাল মিয়া, আহসান উল্লাহ ওরফে বিপুল শেখ, আল হোসেন সাজ্জাদ, মোত্তাকিন সাকিন শাহ, সুমন মিয়া, ওয়াজিবুল আলম, ফিরোজ কবির, আব্দুস সামাদ, সাকিব রায়হান, ইয়াসিন আলী, ইয়ামুজ্জামান ওরফে ইয়াম, ফজলে রাব্বি, শাহরিয়ার কবির শোভন, মেহেদি হাসান ইমরান, রাতুল হাসান, সুলতান মিয়া, নাসির উদ্দিন, মোবাশ্বের বিল্লাহ, শিশির আহমেদ, মহসিন উদ্দিন ওরফে শাফি, আব্দুল্লাহিল কাফি, শেখ রমজান আলী রকি, রাশিদ কামাল অনেক, মনিরুজ্জামান সোহাগ, আবু রায়হান, রেদওয়ানুর রহমান পারভেজ, রাব্বিকুল রিয়াদ ও আশরাফ আলী মুন্সি। তাদের মধ্যে আহসান উল্লাহ ওরফে বিপুল শেখ ও ওয়াজিবুল আলম জামিনে আছে। জালাল মিয়া, আল হোসেন সাজ্জাদ, মোত্তাকিন সাকিন শাহ ও সুমন মিয়া কারাগারে রয়েছে। অপর 22 আসামি পলাতক রয়েছে। প্রসিকিউশন বিভাগের এসআই জিন্নাত আলী বলেন, মামলার বাদী মোহাম্মদ আমানুল্লাহ এই অভিযোগপত্রে নারাজি দিবেন বলে জানিয়েছিলেন, তবে তিনি নারাজি জমা দেননি।
এজন্য আদালত আজ মামলার 28 আসামির বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছেন। পলাতক থাকায় 22 আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের অতিথি কক্ষে 32 বছর বয়সী তোফাজ্জল হোসেন নির্যাতনের শিকার হন 2024 সালের 18 সেপ্টেম্বর রাতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় তোফাজ্জলকে মারধরের আগে তাকে ভাত খাওয়ানো হয়। তখন তার কাছে জানতে চাওয়া হয় ভাত খেতে তার কেমন লাগছে। রাত 12টার দিকে কয়েকজন শিক্ষার্থী ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরদিন 19 সেপ্টেম্বর রাজধানীর শাহবাগ থানায় এই ঘটনায় মামলা করেন বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের সুপারভাইজার মোহাম্মদ আমানুল্লাহ। মামলাটি তদন্ত করে গত বছরের 30 ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন শাহবাগ থানার পরিদর্শক মোহাম্মদ আসাদুজ্জামান। অভিযোগপত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 21 শিক্ষার্থীকে অভিযুক্ত করা হয়। এরপর মামলার তদন্ত সুষ্ঠু হয়নি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পুলিশের দেওয়া অভিযোগপত্রে নারাজি দাখিল করা হয়। গত বছরের 26 ফেব্রুয়ারি ঢাকার তৎকালীন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন কে মামলাটি পুনরায় তদন্তের নির্দেশ দেন। পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার হান্নানুল ইসলাম গত 15 ডিসেম্বর নতুন করে আরো 7 জন সহ 28 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। মামলার বিবরণে বলা হয়েছে 18 সেপ্টেম্বর রাত 8:45টায় এক যুবক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের গেইটে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। এই সময় বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র তাকে আটক করে প্রথমে ফজলুল হক মুসলিম হলের মূল ভবনের অতিথি কক্ষে নিয়ে যান। মোবাইল ফোন চুরির অভিযোগ করে তারা ওই যুবককে এলো পাতাড়ে চড় থাপ্পড় মারেন। জিজ্ঞাসাবাদে ওই যুবক তার নাম তোফাজ্জল বলে জানান। তোফাজ্জল মানসিক রোগী বুঝতে পেরে তাকে হলের ক্যান্টিনে নিয়ে খাবার খাওয়ানো হয়। এরপর তাকে হলের দক্ষিণ ভবনের গেস্ট রুমে নিয়ে জানালার সঙ্গে হাত বেঁধে স্ট্যাম্প, হকি স্টিক ও লাঠি দিয়ে উচ্ছৃঙ্খল কিছু ছাত্র বেধড়ক মারধর করলে তিনি অচেতন হয়ে পড়েন। তোফাজ্জলের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নে। বরিশাল বিএম কলেজ থেকে হিসাব বিজ্ঞানে মাস্টার্স করলেও মানসিক সমস্যার কারণে কোনো কাজকর্ম করছিলেন না। ঘটনার কয়েকদিন পর 25 সেপ্টেম্বর ফজলুল হক মুসলিম হল প্রাধ্যক্ষ শাহ মোহাম্মদ মাসুম সহ 15 জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন নিহতের ফুফাতো বোন আসমা আক্তার। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে এই ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়ের করা মামলার সঙ্গে এই মামলা একই সঙ্গে তদন্তের নির্দেশ দেন। ভারত থেকে 5000 মেট্রিক টন ডিজেল আসছে আজ। ভারতের আসামের নুমালীগড় রিফাইনারি থেকে বাংলাদেশে 5000 মেট্রিক টন ডিজেল আসছে আজ। বাংলাদেশ ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে এই ডিজেল আসছে। মঙ্গলবার এই জ্বালানি তেল আসছে বলে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের বাণিজ্য অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ মোর্শেদ হোসাইন আজাদ জানিয়েছেন। বিপিসি জানিয়েছে, ভারত থেকে এই ডিজেল পাঠানোর পাম্পিং কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। জ্বালানি তেলের মজুদ স্বাভাবিক রাখা এবং দেশ জুড়ে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার জরুরি ভিত্তিতে এই উদ্যোগ নিয়েছে। পাইপলাইনের মাধ্যমে এই আমদানির ফলে পরিবহন খরচ ও সময় সাশ্রয় হবে। গত রোববার জ্বালানি সংকট মেটাতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠকে বাংলাদেশ ভারত পাইপলাইন দিয়ে আগামী 4 মাসে অতিরিক্ত 50,000 মেট্রিক টন ডিজেল সরবরাহের একটি আনুষ্ঠানিক প্রস্তাব দেন অর্থমন্ত্রী। এর অংশ হিসেবে 5,000 টনের প্রথম চালানটি আজ দেশে আসছে। সম্মতি ছাড়া পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি, পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমানের সম্মতি ছাড়াই তার দপ্তর থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানোয় তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ মাহমুদুল হাসানকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার দলটির সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতিতে বিষয়টি পরিষ্কার করেন। সম্প্রতি গণমাধ্যমে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হলে বিভ্রান্তি এড়াতে দলের পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়া হয়। এই পদে সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমানকে নিয়োগ দেওয়া হয়েছে। বিবৃতিতে জানানো হয়, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে যে ঘটনার উল্লেখ করা হয়েছে সেটি মূলত প্রায় 2 সপ্তাহ আগের। সে সময় অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল হাসান জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ওই চিঠির বিষয়ে জামায়াত আমিরকে অবহিত করলেও বিষয়টি ভিন্ন প্রেক্ষাপটে উপস্থাপন করেছিলেন। পরবর্তীতে যাচাই করে দেখা যায়, চিঠির বিষয়বস্তু সম্পর্কে জামায়াত আমিরকে যেভাবে ব্রিফ করা হয়েছিল বাস্তবের সঙ্গে তার কোনো মিল নেই।
বিশেষ করে চিঠিতে উল্লিখিত মন্ত্রীর পদমর্যাদা চাওয়ার অংশে জামায়াত আমিরের কোনো সম্মতি ছিল না। বিবৃতিতে আরো বলা হয়, বিষয়টি স্পষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান তাৎক্ষণিক ব্যবস্থা নেন। অধ্যাপক মাহমুদুল হাসানকে ওই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। তার জায়গায় ঢাকা 14 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমানকে বিরোধী দলীয় নেতার নতুন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ভুল বোঝাবুঝি অবসানের বিষয়ে জামায়াত জানায়, বিষয়টি স্পষ্ট করার জন্য দলের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সরাসরি ফোনে যোগাযোগ করা হয়। তাকে জানানো হয় যে ওই চিঠির বিষয়ে জামায়াত আমির অবগত ছিলেন না। একই সঙ্গে আগের উপদেষ্টাকে অব্যাহতি দিয়ে নতুন উপদেষ্টা নিয়োগের বিষয়টিও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। ফলে বিষয়টি তখনই নিষ্পত্তি হয়ে যায়। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী দায়িত্বশীল, স্বচ্ছ এবং জবাবদিহিমূলক রাজনৈতিক আচরণে বিশ্বাসী। কোনো বিষয়ে বিভ্রান্তি বা ভুল বোঝাবুঝি তৈরি হলে তা দ্রুত সংশোধন করার নীতিতে দল বিশ্বাস করে এবং এক্ষেত্রেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক সদস্য জানান, মূলত চাকরির সুপারিশের কথা বলে জামায়াত আমিরের কাছ থেকে ওই চিঠিতে স্বাক্ষর করিয়ে নেন মাহমুদুল হাসান। বিষয়টি ধরা পড়ার পরই তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। মন্ত্রীর পদমর্যাদার বিষয়ে জামায়াত আমিরের বিন্দুমাত্র সম্মতি ছিল না।